নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক তারাপদ রায়ের একটি ছোট গল্প, লক্ষ্মীর প্রত্যাবর্তন। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন, লেখক তারাপদ রায়ের একটি ছোট গল্প, লক্ষ্মীর প্রত্যাবর্তন। ইংরেজিতে এলিজিবল ব্যাচেলার বলে একটা কথা আছে, যার সরাসরি মানে হলো যোগ্য কুমার, অর্থাৎ যোগ্য পাত্র। বিয়ের বাজারে সুপাত্রের এইভাবেই পরিচয় দেয়া হয়। তবে এর পরেও আছে মোস্ট এলিজিবল ব্যাচেলার, যার মানে হলো সবচেয়ে যোগ্য পাত্র। একদা 20-25 বছর আগে নবযৌবনে বিক্রমাদিত্য মিত্রকে অনায়াসে মোস্ট এলিজিবল ব্যাচেলার বলা যেত। কুলীন কায়স্থ, উচ্চ বংশ, লম্বা ফর্সা, ঠিক উত্তম কুমারের মতো দেখতে না হলেও বেশ সুদর্শন। শিবপুরের ইঞ্জিনিয়ার, ভালো রেজাল্ট, একটা বিলিতি কনস্ট্রাকশন কোম্পানিতে পাশ করতে না করতে ভালো চাকরি, বয়স মাত্র 26। সুতরাং সব দিক থেকে সর্বার্থে তখন সুযোগ্য পাত্র ছিলেন বিক্রমাদিত্য। বলা উচিত ব্যাকরণ ভুল হলেও সুযোগ্যতম পাত্র, যাকে ওই ইংরেজিতে বলে মোস্ট এলিজিবল ব্যাচেলার। কিন্তু এর পরেও একটা বিষয় উল্লেখ না করলে অন্যায় হবে। এতাদৃশ্য গুণাবলী থাকা সত্ত্বেও বিক্রমাদিত্যের একটা ত্রুটি ছিল, তিনি ছিলেন আংশিক তোতলা। আজকাল তো তোতলা দেখাই যায় না। নতুন যুগের কিসব চিকিৎসা বেরিয়েছে, মানসিক চিকিৎসা। আত্মবিশ্বাসের অভাবেই নাকি তোতলামি দেখা দেয়। যে মানুষ বড়বাবুর সামনে তোতলায়, সেই আবার ছোট বাবুকে স্বতঃস্ফূর্ত গালাগাল দেয়, অনর্গল। কার সঙ্গে কথা বলছি, কি কথা বলছি, কেন কথা বলছি, এইসব চিন্তা মাথায় ঢুকলে অতিশয় সাব্যস্ত ব্যক্তিও কথায় কথায় তোতলা হয়ে পড়ে, হাত কচলায়, আজ্ঞে আজ্ঞে করে। আমরা শৈশবে এবং কৈশোরে অনেক রকম তোতলা দেখেছি। আগে বাংলা সিনেমায় তোতলার চরিত্র ছিল বাঁধা, যাত্রা থিয়েটারেও প্রায় তাই। আমাদের কলেজ জীবনে বাৎসরিক সোশ্যাল ফাংশনে একবার শীতল চট্টোপাধ্যায় একটা কমিক করেছিলেন। শিয়ালদা স্টেশনের নৈহাটি লোকালের কামরায় জানলার ধারে এক ব্যক্তি বসে রয়েছেন। এমন সময় জনৈক তোতলা ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন, খুব কষ্ট করেই জিজ্ঞাসা করলেন, ভাই নৈহাটি? জানলার ভদ্রলোক কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিলেন। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। এই ব্যাপার দেখে পাশের এক ভদ্রলোক দয়াপরবশ হয়ে গলা চড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, নৈহাটি, উঠে পড়ুন। তারপর সেই নীরব জানলাধারীকে বললেন, আপনি তো আশ্চর্য লোক মশাই, ট্রেনটা যে নৈহাটি যাচ্ছে এ কথা বলতে কি খুব কষ্ট হচ্ছিল? ভদ্রলোক বললেন, খুব 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 কষ্ট, আমি তোতলা। পরে বোঝা গেল এই বুদ্ধিমান তোতলা অন্য তোতলার সঙ্গে কথা বলেন না, পাছে সে ভাবে যে সে তাকে ভেঙাচ্ছে। এটা তার অভিজ্ঞতা। ইতিপূর্বে অপরিচিত তোতলার সঙ্গে বাক্যালাপ করতে গিয়ে তিনি একাধিকবার নির্যাতিত হয়েছেন। তোতলা বৃত্তান্ত একটু সুদীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু এই গল্পে তার প্রয়োজন আছে। তবু গল্পেই ফিরে যাচ্ছি। তার আগে সামান্য একটু বাঁয় মানে ওই কমিউনিস্ট নেতা নাম্বুদ্রিপাদ। এই তীক্ষ্ণদী দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ সুবক্তা ছিলেন এবং তোতলাও ছিলেন। বক্তৃতার মধ্যে কদাচিৎ তোতলামি করেছেন, তবে করতে হলে দ্বিধা করতেন না। একদা এক দুঃসাহসী অর্বাচীন সাংবাদিক এই নেতাকে প্রশ্ন করেছিলেন,
স্যার, আপনি বোধহয় একটু তোতলান। সুরসিক নাম্বদ্রীপাদ মৃদু হেসে জবাব দিয়েছিলেন, সব সময় নয়, শুধু যখন কথা বলি তখন। ওই ২৬ বছর বয়সেই বিয়ে হয়েছিল তখনকার সুযোগ্যতম পাত্র বিক্রমাদিত্য মিত্রের। রীতিমতো পাল্টি ঘরে সম্বন্ধ করে কোণে দেখে শুভ দিনে শুভ লগ্নে শুভ বিবাহ। কন্যার নাম রাজলক্ষ্মী, কন্যারূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। শ্রীরামপুরের বনিদি বংশের মেয়ে শৈশবে মাতৃহীনা হয়ে দিল্লিতে মাতুলালয়ে মানুষ হয়েছে। বিয়ের বেশ কিছুদিন আগে শ্রীরামপুরে চলে আসে, সেখান থেকেই বিয়ে হয়। এর আগেই আবাল্য দিল্লিতে মাতামহীর উদার প্রশ্রয়ে রাজলক্ষ্মীর একটু অদ্ভুত ধরনের মেজাজ তৈরি হয়। আদুরে বড়লোকের মেয়েরা এরকম হয়, যা ভাবা তাই করা, সঙ্গে সঙ্গে করা রাজলক্ষ্মীর আদুরে চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। শ্রীরামপুরের বাড়িতে এসে রাজলক্ষ্মী একটা হিংস্র চেহারার হুলো বেড়ালকে আদর যত্ন করে পোষ মানায়। বেড়ালটি সাদা কালো রঙের এবং নিশ্চয়ই খুব ঝগড়াটে এবং মারামারি পরায়ণ, যার প্রমাণ হলো তার একটি কান কাটা এবং লেজের কিয়দংশ ঘেরা। এই বেড়ালের নাম হুলো ঝুলো। এই হুলো ঝুলোই কিন্তু কাল হলো। বিয়ের পর নববধূ যে শুধু শাড়ি গয়না বাসন কোসন বিছানাপত্র নিয়েই এলো তা নয়, তার সঙ্গে কোলে চড়ে এই হুলো ঝুলো বিক্রমাদিত্যের বাড়িতে এলো। প্রবীণারা বধূমাতাকে বরণ করতে গিয়ে দেখলেন নববধূর সঙ্গে একটা হুলো বেড়ালকেও বরণ করে নিতে হচ্ছে। রাজলক্ষ্মীর আঁচলের নিচেই হুলো ঝুলো ছিল। বিক্রমাদিত্যের বৃদ্ধা পিসিমা যখন আদরণীয়া বৌমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে চিবুকে একটি আলতো চুমু খেতে গেলেন, তখন হুলো ঝুলো ফস করে উঠে বৃদ্ধার গোলদেশে আঁচড়ে দিল। ঘটনার আকস্মিকতায় তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। সে তো হই হই কাণ্ড। কেউ ডাক্তার ডাকতে গেল, কেউ টিটেনাস ইঞ্জেকশন কিনতে গেল। বিক্রমাদিত্যের অতি সাবধানী পিতৃদেব কয়েক হাজার নগদ টাকা দিয়ে বিক্রমাদিত্যের এক মামাকে অর্থাৎ তাঁর এক শালাকে পাঠালেন যে কটা পারা যায় অ্যান্টি র্যাবিস ইঞ্জেকশন কিনতে। জলাতঙ্ক রোগের এই ওষুধ সব সময় তো আর পাওয়া যায় না। ঘটনার আকস্মিকতায় বিয়ের জোরে দক্ষিণ প্রান্তে বিক্রমাদিত্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে, রাজলক্ষ্মী নির্বিকার। আর এর মধ্যে হুলো ঝুলো আরেক কাণ্ড করেছে। পিসিমাকে আঁচড়ে দিয়ে রাজলক্ষ্মীর কোল থেকে এক লাফে নেমে সামনের দিকে এগিয়ে গেছে। সেখানে একটি নতুন কাঁসার থালায় কপালে সিঁদুরের ফোঁটা, মাঙ্গলিক জোড়া ইলিশ নববধূকে অভ্যর্থনা করার জন্য সাজানো ছিল। শুকে শুকে সেই থালার কাছে গিয়ে একটি ইলিশকে লেজ ধরে টানতে টানতে হুলো ঝুলো তখন রাস্তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দেখে বাড়ির পুরনো চাকর নীলমণি একটা লাঠি দিয়ে হুলো ঝুলোর পিঠে মারলো এক ঘা। লাঠির হুলো ঝুলোর পিঠে পড়তে দুটি কাণ্ড ঘটলো। হুলো ঝুলো লেজ উঁচু করে এক দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে দোতলায় উঠে গেল এবং প্রাণ প্রতিম হুলোর এই নির্যাতন দেখে নববধূ রাজলক্ষ্মী আমার হুলো ঝুলো কর বলতে বলতে চোখ উল্টিয়ে ভূমিতলে সাইতা পিসি শাশুড়ি কোলের ওপর গিয়ে পড়ল। সেই সঙ্গে জোরে বাঁধা বিক্রমাদিত্য হুমড়ি খেয়ে পড়ল দুজনেরই ওপরে। কেলেঙ্কারি কাণ্ড শুধু বাড়ির লোকজন নয়, আশেপাশে পাড়া প্রতিবেশী রাস্তার লোকজন সবাই ছুটে এসে কি হয়েছে কিছুই বুঝতে না পেরে শোরগোল আরো বাড়িয়ে দিল। ব্যাপারটা কোথায় গড়াতো তা বলা কঠিন, তবে বিক্রমাদিত্যের জ্যাঠামশাই প্রেমাদিত্য বাবু স্থিতধী মানুষ, কলেজে অঙ্কের অধ্যাপক। তিনি বললেন, যা হবার তা হয়েছে, আগে নতুন বউকে ঘরে তোলো। বৌমা আমাদের একাধারে মা লক্ষ্মী ও ষষ্ঠী, একেবারে বেড়াল বাহন নিয়ে এসেছেন।
ফুলশয্যার দিন খাওয়া দাওয়া মিটিয়ে অতিথি অভ্যাগতদের বিদায় করে বিক্রমাদিত্য যখন শোয়ার ঘরে প্রবেশ করলো, তখন সে যা দেখলো তা দেখে তার মাথায় রক্ত চড়ে গেল। এই এমন একটি সুন্দর স্বপ্নের রাত, সুন্দরী নববধূ বালিশে মাথা দিয়ে অকাতরে ঘুমোচ্ছে, আর তারই ডান পাশে বালিশে শুয়ে রয়েছে হুলোঝুলো, যে বালিশটাই আসলে বিক্রমাদিত্যের শোয়ার কথা। স্বভাবতই বিক্রমাদিত্য হুলোঝুলোকে টুটি ধরে বিছানা থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলো। হুলোঝুলো ফোঁস করে উঠে মাথা ঘুরিয়ে বিক্রমাদিত্যের কবজিতে কামড়ে দিল। বিক্রমাদিত্যের তা সহ্য হলো না। সে সামনের জানলা গলিয়ে হুলোঝুলোকে সদর রাস্তার দিকে ছুড়ে দিল। ইতিমধ্যে রাজলক্ষ্মীর ঘুম ভেঙে গেছে। সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে ডুকরে কেঁদে উঠল। বিক্রমাদিত্য কিছু না বলে কবজির ক্ষতে একটু ডেটল লাগিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। রাজলক্ষ্মী অজোরে কাঁদতে লাগলো। শুধু হুলোঝুলো নয়, সে ইতিমধ্যে জেনে গেছে তার বর তোতলা বাসর ঘর থেকে শুরু করে আজ এই ফুলশয্যার রাত পর্যন্ত তোতলামি এবং স্বাভাবিক উত্তেজনাবশত বিক্রমাদিত্য রাজলক্ষ্মীকে একটিও সম্পূর্ণ বাক্য বলতে পারেনি। বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু আমি তো 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 এই পর্যন্ত এসে থেমে গেছে। আজ সন্ধ্যাতেই সুসজ্জিতা নববধূকে দেখে তুমি কি সুন্দর জাতীয় কথা বলতে চেয়েছিল, কিন্তু পরপর 7-8টা তু 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 করা ছাড়া এগোতে পারিনি। রাজলক্ষ্মী হেসে ফেলেছিল, বলেছিল, তু 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 আবার কি? আমি কি কুকুর না বিড়াল যে আমাকে তু তু করে ডাকতে হবে? তখন হেসেছিল, দিয়ে এখন আর রাজলক্ষ্মী হাসছে না। হুলোঝুলোর শোকে এবং সেই সঙ্গে তোতলা স্বামীর কথা ভেবে সে নীরবে কাঁদতে লাগলো। রাত্রে বিক্রমাদিত্যের ভালো করে ঘুম হলো না। ঘুম হওয়ার কথাও নয়। ভোরবেলার দিকে আধো তন্দ্রায় মনে হলো রাজলক্ষ্মী ঘর খুলে কোথায় যেন যাচ্ছে। যেখানে খুশি যাক। বিক্রমাদিত্য কোনো কথা বলল না। এরপরে যখন অনেক বেলাতে ঘুম ভাঙলো, তখন সে দেখলো তার মাথার কাছে একটা কাগজের টুকরো। তাতে লেখা, আমি হুলোঝুলোকে খুঁজতে চললাম, তাকে না পাওয়া পর্যন্ত ফিরছি না। না, রাজলক্ষ্মী আর ফেরেনি। বিক্রমাদিত্যের বিয়ের শিক্ষা তো হয়েই গিয়েছিল। এমনকি কয়েক মাসের মধ্যে সে একটি বিলেতি কোম্পানিতে চাকরি জোগাড় করে ইংল্যান্ডে চলে গেল। বিশ বছর পরে বিক্রমাদিত্য আবার দেশে ফিরে এসেছে। দীর্ঘকাল দেশের সঙ্গে প্রায় কোনো যোগাযোগই ছিল না। অবশ্যই এর মধ্যে মা, বাবা, প্রবীণ আত্মীয়রা সবাই বিগত হয়েছে, তাই দেশে ফেরার খুব একটা টানও তার ছিল না। পুনরায় বিয়ের কথাও ভাবিনি। বিলেতে প্রেম, লিভ টুগেদার এরকম খুচরো ব্যাপার অবশ্যই ঘটেছে, তবে তা গণ্যের মধ্যে নয়। 20 বছর নিঃসঙ্গ প্রবাসে বিক্রমাদিত্য বিলেতি পাউন্ডে যে টাকা জমিয়েছে, ভারতীয় অঙ্কে সে অন্তত 2-4 কোটি হবে। বিলেতে গিয়ে বিক্রমাদিত্যের সবচেয়ে বড় উপকার হলো যেটা, কোনো রকম ডাক্তার, ওষুধ, চিকিৎসা ছাড়াই তার তোতলামি সেরে গেল। অবশ্যই একদিন তার দেশে ফেরার বাসনা হলো। ওখান থেকেই দালালের মারফতে সার্দান এভিনিউতে বিলাসবহুল বহুতল বাড়ির একটি দক্ষিণ খোলা ফ্ল্যাট কিনল। এতকাল বিদেশে থাকার পর এখানকার শব্দ দূষণ, বায়ু দূষণে বিক্রমাদিত্যের অবশ্য কিছু অসুবিধে হচ্ছিল, তবে সে রাস্তায় বেরোলে এই 12 তলার ফ্ল্যাটে দূষণ ঢের কম। কাজের লোক কাউকে রাখিনি। বিলেত থেকে রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা সব অভ্যেস হয়ে গিয়েছে। কাজের লোক মানেই বাড়তি ঝামেলা। সকালের দিকে একবার রাসবিহারী এভিনিউয়ের একটা পুরানো মিষ্টান্ন ভান্ডার থেকে 500 গ্রাম দই কেনে, লেক মার্কেট থেকে কিছু শাকসবজি ও ফল, আর কাঁচাপোনা বা ওই জাতীয়
কয়েক টুকরো মাছ। টক দই বিক্রমাদিত্যের অতি প্রিয়। বিলেতে থাকতে রাশিয়ার ইয়োগার্ট খাওয়া তার অভ্যেস হয়ে গিয়েছিল। এখানকার টক দই অবশ্য খুব ভালো। সকালবেলা অল্প নুন, চিনি আর লেবুর রস মিশিয়ে বড় এক গ্লাস টক দইয়ের ঘোল খেয়ে নেয়। আর কিছু পরিমাণ দই মিশিয়ে শসা কুচি, টমেটো কুচি, আম, আপেল, কলা, যখন যে ফল পাওয়া যায় তাই দিয়ে একটা রায়তা বানায়। বিক্রমাদিত্যের সারাদিনে এই দুটি প্রধান খাদ্য। সঙ্গে কখনো 1 চামচ ভাত, 2 টুকরো পাউরুটি কিংবা ভাজা মাছ। বেশ ভালোই চলছিল তার। আজ কয়েকদিন হলো হয়েছে কি, সকালে দই এনে খাবার টেবিলের উপর রেখে বিক্রমাদিত্য যখন স্নানে যায়, তখন কি করে যেন ভাঁড়ের দই নিঃশেষ হয়ে যায়। রীতিমতো ভৌতিক ব্যাপার। রহস্যটা কিছুতেই উন্মোচন করতে পারে না বিক্রমাদিত্য। এইসব দিনে তাকে প্রায় অভুক্তই থাকতে হয়। আর বেরিয়ে গিয়ে দই কিনে আনতে ইচ্ছে করে না। কিন্তু একদিন ব্যাপারটা ধরা পড়ল। বাথরুমে স্নান করতে সবে ঢুকেছে বিক্রমাদিত্য। এমন সময় টেলিফোন বাজতে সে বাথরুম থেকে বেরিয়ে দেখে একটা সাদা কালো কানকাটা ল্যাচ্ছেরা হুড়ো বেড়াল দইটা চোখ বুজে পরম তৃপ্তিতে খাচ্ছে। তাকে দেখেই বিড়ালটা দৌড়ে গিয়ে জানলা দিয়ে মহাশূন্যে একটা লাফ দিল। বিক্রমাদিত্য ভাবল নির্ঘাত মারা পড়বে, কিন্তু তা হবার নয়। 12 ফুট দূরে সামনের ফ্ল্যাটের খোলা জানালায় সে অবতীর্ণ হলো এবং মুহূর্তের মধ্যে ফ্ল্যাটের ভিতরে অদৃশ্য হয়ে গেল। ওই ফ্ল্যাটটা এই তলাতেই। ফ্ল্যাটের দরজায় নেম প্লেটে লাগানো আছে ইংরেজিতে লেখা লক্ষ্মী দেবী। ভদ্রমহিলাকে 2-4 বার যাতায়াতের পথে এবং লিফটে বিক্রমাদিত্য দেখেছে। সুডৌল মধ্যবয়সী সুন্দরী মহিলা। হাসি বিনিময় হয়েছে, তবে আলাপ হয়নি। আজ বিক্রমাদিত্য ভাবল বেল দিয়ে ভদ্রমহিলাকে ডেকে বলে আসে যে আপনার বেড়াল সামলান। সে দৈনিক আমার দই খেয়ে যায়। তারপর ভাবল কি দরকার, কাল থেকে দই ফ্রিজে রেখে দেব। বেড়াল তো আর সেখান থেকে খেতে পারবে না। কিন্তু এর পরেও মাঝে মধ্যে গোলমাল হতে লাগলো। বেড়ালের সাহস বেড়েই যাচ্ছে। মাঝে মধ্যে জানলা দিয়ে ঢোকে, ভুল করে দই টেবিলে রাখলেই নিঃশব্দে মুহূর্তের মধ্যে এসে খেয়ে যায়। একদিন কি ভেবে রাসবিহারী এভিনিউর যে দোকান থেকে সে নিয়মিত দই কেনে, সেই প্রবীণ দোকানিকে বিক্রমাদিত্য তার সমস্যা বলল। বিচক্ষণ মিষ্টান্ন বিক্রেতা সব শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এটা কোনো সমস্যাই নয়। বিক্রমাদিত্য বলল, কোনো সমস্যা নয়? ভদ্রলোক বললেন, ওই যে সামনে পানের দোকান দেখছেন, ওই দোকান থেকে পান খাওয়ার চুন কিনে নিয়ে যান। তারপর একটা প্লেটের মধ্যিখানে চুনটা রেখে চারপাশে দই দিয়ে দিন। এইবার দই খেতে গিয়ে মজা বুঝবে বেড়াল। সত্যি মজা বুঝেছিল সেই বিড়াল। দই খেতে খেতে চুনে মুখ পড়তেই সে বিদ্যুৎ বেগে জানলার দিকে ছুটে গেল। যথারীতি প্রতিদিনের মতো মহাশূন্যে লাফ দিল নিজের বাড়ির জানলার দিকে। কিন্তু আজ চুনে মুখ পুড়ে যাওয়ায় তার অঙ্কে সামান্য ভুল হয়েছিল। সেই জানলার নিচে গুঁতো খেয়ে সরাসরি নিচে পড়ে গেল। বাথরুমের দরজার আড়াল থেকে দৃশ্যটা উপভোগ করছিল বিক্রমাদিত্য। হঠাৎ বিড়ালটার ক্রুদ্ধ বিকৃত মুখ, কাটা কান, ছেঁড়া লেজ, সাদা কালো লোম সব দেখে বিক্রমাদিত্য হৃদয়ঙ্গম করল। সর্বনাশ! এই তো সেই হুলোঝুলো যে তার জীবন ব্যর্থ করেছে। মুহূর্তের মধ্যে এটাও অনুমান করতে পারলে পাশের ফ্ল্যাটের লক্ষ্মী দেবী হলো রাজলক্ষ্মী। সামান্য চেনা হলেও 7 পাকে তো বাঁধা সম্পর্ক, সে কি ভোলা যায়? আর এক মুহূর্ত দেরি করল না বিক্রমাদিত্য। সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে বাথরুমের তোয়ালে জড়ানো অবস্থাতেই একই সঙ্গে পাশের ফ্ল্যাটের দরজা বেল বাজাতেও কড়া নাড়তে লাগলো। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। লক্ষ্মী দেবী দরজায় এসে দাঁড়ালেন।
বিক্রমাদিত্য সরাসরি তাকে জিজ্ঞাসা করতে গেল, কিন্তু জিজ্ঞাসা করতে পারল না। বহুদিন পরে আবার তার তোতলামি ফিরে এসেছে। একবার আপনি লক্ষ্মী বলতে গিয়ে আহ 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 করে থেকে যায়, আরেকবার তুমি রাজলক্ষ্মী প্রশ্ন করতে গিয়ে তু 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 করতে থাকে। সেই কতদিন আগের তু 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 তু। ভদ্রমহিলা মৃদু হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, আর তু তু করতে হবে না, আমি রাজলক্ষ্মী, রাজ কেটে দিয়ে লক্ষ্মী হয়েছি। আর একটাই প্রশ্ন ছিল, হুলোঝুলো বিড়াল এতকাল বাঁচলো কি করে? প্রশ্নটা মুখে করার সাহস পেল না। ঘরের ভিতরে ড্রেসিং টেবিল, সেখানে গিয়ে একটা লিপস্টিক তুলে নিয়ে আয়নায় লিখে প্রশ্ন করলো। রাজলক্ষ্মী বলল, এটা ওই হুলোঝুলো তো নয়, একটা হুলোঝুলো গেছে, আবার ওই রকমই দেখতে আর একটা কুড়িয়ে এনেছি, আমার জীবনে তো আর কিছু নেই। বিক্রমাদিত্য আয়নার নিচের দিকে ছোট ছোট করে লিখলো, এই হুলোঝুলো তো গেছে, একটু আগেই 12 তলার জানলা থেকে নিচে পড়ে গেল। রাজলক্ষ্মী বলল, তা যাক, এই শেষ, এখন তো তোমাকে পেয়ে গেছি। রাজলক্ষ্মী বিক্রমাদিত্যকে বাহু পাশে আবদ্ধ করল। না না, গল্প এখানেই শেষ নয়। সেই 12 তলা 14 তলা থেকে পড়ে গেলে বিড়াল মরে না। কথায় বলে, বিড়ালের 9টা জীবন। হুলোঝুলো তখন নিচের লনে ঘাসের উপর পড়ে কোনো রকমে সম্বিত ফিরে পেয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে এখন 12 তলার ফ্ল্যাটের দিকে উঠছে। এবার রাজলক্ষ্মী যেভাবে পারে সামলাক। এতক্ষণ তোমরা শুনলে লেখক তারাপদ রায়ের একটি ছোট্ট গল্প, লক্ষ্মীর প্রত্যাবর্তন। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমাদের গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আমাদেরকে যোগ্য মনে হয়, তাহলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন গল্পের সমস্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।